গতবার ডায়মন্ড হারবারের ওখানে আমাদের এক ক্যান্ডিডেটকে ওরা ভোটের পরে পিটিয়ে মেরে দিয়েছে। ভারতবর্ষে আপনি একবারও শুনেছেন এই ধরনের একজন ক্যান্ডিডেটকে পিটিয়ে মেরে ফেলে দেয়? ব্যানার্জি পরিবার এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং এদের ধারণা যে ওদিকে শেখ হাসিনা যেমন ওখানে একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে, ওদিকে কিং যেমন ডিক্টেটরশিপ চালাচ্ছে, এদেরও অধিকার আছে যে পশ্চিমবঙ্গে এরা ডিক্টেটরশিপ চালাবে। লাস্ট ম্যান যাকে প্রাইম মিনিস্টার করা হতে পারে সে হলো মমতা ব্যানার্জি, কারণ তাকে ওরাও বিশ্বাস করে না, কারণ উনি নিজে রাহুল গান্ধীকে 10বার বিচ্ছে করেছেন। মোদিজি 10 বছরে পশ্চিমবঙ্গকে দিয়েছে 7,75,000 কোটি টাকা। ভাটার মাস্টার প্ল্যান পাস হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। মমতা ব্যানার্জি জমি দেননি এবং ম্যাচিং প্ল্যান দেননি বলে এখানে কাজ হচ্ছে না। তো যারা নাকি পুরো টাকাটা সাইবন করে নিচ্ছে তাদের কেন টাকা দেওয়া হবে? কতগুলো প্রজেক্টে আমরা টাকা আটকেছি, এবং আমি বলছি আগামী দিনেও আটকে রেখে দেবো। যতক্ষণ হিসাব না দেবেন ততদিন এই টাকা আমরা আটকে রেখে দেবো, এটা নিয়ে যেন কোনো সংশয় না থাকে। মমতা ব্যানার্জির অ্যাডভান্টেজ হলো যে মমতা ব্যানার্জির আগে যদিবাবু আর বুদ্ধদেব ভট্টাচার্য সুপ্রিম কোর্ট মানে গত 10 বছরে প্রচুর বাজে রায় দিয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ রায় যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই ইলেকট্রাল বন্ড নিয়ে যে রায়টা দিয়েছে। এভাবে ক্যাশে ইলেকশন হতে পারে না। আর যদি ক্যাশে ইলেকশন না হতো তাহলে এই লোকগুলোকে অভিষেক ফাঁসাতে পারতো না। সুপ্রিম কোর্টের একটা পাগল লয়ার প্রশান্ত ভূষণ, এটা দেশদ্রোহী। আমি আবার বলছি, দেখতে প্রশান্ত ভূষণের মতো দেশদ্রোহী ভারতবর্ষে আর দুটো নেই। ও একটা কোর্টে গেছে, কী করে সুপ্রিম কোর্ট ওর কথাটা মানলো আমি জানি না। আমি আজকে বলছি আপনি লিখে রাখুন আগামী 10 বছরের মধ্যে ইলেকট্রাল বন্ড উইথ সাম কারেকশনস, আপনাকে ওই মেথড আপনাকে ফলো করতে হবে, এর কোনো বিকল্প নেই। শুভেন্দুবাবু 100% অনেস্ট ম্যান। সুভাষ মুখোপাধ্যায়কে যারা খুন করেছে তারা সব এসএফআইয়ের সদস্য। মমতা ব্যানার্জি গত 10 বছরে হলদিয়া পেট্রোকেমিক্যাল তার যে স্টক, রাষ্ট্রায়ত্ত যে স্টক ছিল, পুরোটা বিক্রি করে দিয়েছে জর্জ সোর্সের চামচা পূর্ণেন্দু চ্যাটার্জিকে। মমতা ব্যানার্জি এসে হরিণঘাটা ফার্মকে প্রাইভেটাইজ করে দিলেন। মমতা ব্যানার্জি আজকের দিনে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন বোর্ড ছাড়া সম্ভবত আর কোনো অর্গানাইজেশন রাখেনি যে অর্গানাইজেশন গভর্নমেন্টের, সব মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু লোকসভা নির্বাচন শুরু এবং দুটো ফেজের নির্বাচন কিন্তু শেষ, এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের আন্ডারে পুরো বিষয়টা চলছে। কিন্তু আমরা যে চিত্র দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবাংলা জুড়ে, প্রার্থীরা, বিরোধী প্রার্থীরা যখনই কোনো প্রচারে যাচ্ছে সেখানে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, বিক্ষোভের মুখে পড়ছে, গো ব্যাক স্লোগান, এবং শুধু তাই নয়, লাঠি নিয়ে তাড়া করা, বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে। সেখানে গিয়ে প্রার্থীদেরকে জোর করে প্রচার করতে দেওয়া হচ্ছে না, তাড়া করা হচ্ছে। কিন্তু সমস্তটাই কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে এখন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির স্পোক পারসন সুদীপ্ত গুহ। সুদীপ্তবাবু নমস্কার। এই যে নির্বাচন চলছে, নির্বাচন থাকাকালীন বিরোধীরা যখনই কোনো প্রচারে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ঘটনা উঠে আসছে, তাদেরকে প্রচার করতে দিচ্ছে না, বাধাপ্রাপ্ত এবং কি তাড়া করছে, কখনো লাঠি নিয়ে তাড়া করছে, কখনো তাদেরকে অন্যরকম একটা স্লোগান দিয়ে, রাজনৈতিক কিছু স্লোগান দিয়ে তাকে উত্তেজিত করে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রচারে যাওয়া, গো ব্যাক স্লোগান, এবং বিভিন্নভাবে বিক্ষোভ করা হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? গণতন্ত্রে তো সবাই প্রচার করতে পারে, এবং পুরো বিষয়টা কিন্তু এখন ইলেকশন কমিশনের আন্ডারে একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে, তাহলে কেন এই পরিস্থিতি? দেখুন, দে আর নট কিলিং, মানে দে আর নট লিভিং এনি স্টোন আনটার্নড টু এনশিওর দ্যাট ডেমোক্রেসি ইজ মানে ডেড হিয়ার। আপনি একবার লক্ষ্য করুন যে গতবার ডায়মন্ড হারবারের ওখানে আমাদের এক ক্যান্ডিডেটকে ওরা ভোটের পরে পিটিয়ে মেরে দিয়েছে। ভারতবর্ষে আপনি একবারও শুনেছেন এই ধরনের একজন ক্যান্ডিডেটকে পিটিয়ে মেরে ফেলে দেয়? এইবার দেখুন রেখা পাত্রকে অ্যাটাক করলো, কালকে ডক্টর মজুমদার, আমাদের ডক্টর অর্চনা মজুমদার, ওনাকে পিছন থেকে অ্যাটাক করেছে। একজন ডাক্তার মানুষ, তাকে তো একটু সম্মান দে তোরা। তো এরা, এই ব্যানার্জি পরিবার, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং এদের ধারণা যে ওদিকে শেখ হাসিনা যেমন ওখানে একটা ডিক্টেটরশিপ চালাচ্ছে, ওদিকে কিং যেমন ডিক্টেটরশিপ চালাচ্ছে, এদেরও অধিকার আছে যে পশ্চিমবঙ্গে এরা ডিক্টেটরশিপ চালাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে একে একে জেলে যাচ্ছে, আপনি দেখছেন জেলে যাওয়ার পর, এবং এরাও জেলে যাবে। মানে আমি বলছি এই যারা মাথা আছে আপনি দেখছেন এরাও জেলে যাবে, কারণ সারা ভারত লক্ষ্য করছে যে কীভাবে ডেমোক্রেসিকে এরা শেষ করে দিচ্ছে। এই আর কি, মানে এরা বিশ্বাসই করে না। এরা দেখুন এই দেবাশিস ধরকে একটা ক্লিয়ারেন্স দিল না। আর ওদের ধারণা যদি ক্লিয়ারেন্স না দিয়ে দেবাশিস ধর না দাঁড়ায় তাহলে আমরা এমনি বেরিয়ে যাব। আমরা খবরটা জানতে পেরে আমরা দেবতনুবাবুকে আমরা ওখানে করলাম, টিকিট দিলাম। নইলে ওদের ইচ্ছা ছিল যে, ওদের ইচ্ছা হলো যাতে ভোট না হয়, যেমন পঞ্চায়েত বা পুরসভা ইলেকশনে যেমন ভোট না হয়, ওরা চাইছে লোকসভা বিধানসভাতেও যেন ভোট না হয়। তো সেটাই ওরা করছে। মানে এটা ওদের, মানে ডেমোক্রেসিটা ওদের মানে রক্তে নেই।
হজম করতে পারে না ওরা ডেমোক্রেসি জিনিসটা। এবং এটা হচ্ছে দেশের ভোট এবং দেশের নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বিজেপি একটা ইস্তেহার বার করেছে, কিন্তু প্যারালালি তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস থেকেও একটা ইস্তেহার প্রকাশ করা হয়েছে। কিন্তু এই ভোটটা কিন্তু, নির্বাচনটা কিন্তু দেশের নিরীক্ষে হচ্ছে। এই যে একটা রাজ্য থেকে একটা রিজিওনাল দল তারা একটা ইস্তেহার প্রকাশ করলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটার যৌক্তিকতা কতটা? দেখুন, তৃণমূলের ইস্তাহারের কোনো তৃণমূলের ইস্তাহারের একটা লাইন শুধু বলে দেওয়া যে আমরা কর থেকে যে টাকাটা পাবো পুরো টাকাটা এই লোককে দান করে দেবো এবং সেখান থেকে কাটমানি নেবো, আমরা কোনো ডেভেলপমেন্ট করবো না। মানে একটা সরকারের তো দুটো কাজ থাকে, একটা হলো পার্মানেন্ট ডেভেলপমেন্ট, যেমন রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি, আপনার অন্যান্য ইরিগেশন, পাওয়ার এটসেট্রা। আরেকটা হলো যে সোশ্যাল ওয়ার্ক, সে একে 5 টাকা, ওকে 10 টাকা। আপনি দেখবেন ওরা যারা টিভিতে আসে, আমাদের 123টা প্রজেক্ট কি সবই ওই লোককে টাকা দেওয়া। এবার ধরুন আপনার মাসে ধরুন 1 লাখ টাকা ইনকাম, আপনার বাড়িতে যেহেতু 4টে মেম্বার আছে, আপনি কি আপনার 4জন মেম্বারকে 25,000 টাকা করে ভাগ করে দেন না। আপনি কিছু টাকা ভবিষ্যতের জন্য রাখেন, আপনি কিছু টাকায় বাড়ি বানান, তার ইএমআই দেন, আপনি কিছু টাকা ছেলেমেয়ের পড়াশোনায় খরচ করেন। এদের ওইসব ব্যাপার নেই, এদের ওরা টাকাটা নাও, নিয়ে ভাগ করে দাও যাতে ছেলেমেয়ে আমার উপর খুশি থাকে। কিন্তু আপনি ছেলেমেয়ের হাতে টাকাটা দিলে সে যে একটা অমানুষ তৈরি হবে সেটা বোঝার ক্ষমতা নেই। এরা করছে এই গ্রামের মানুষকে হাতে টাকা দিচ্ছে। আপনি ফলতায় গেছিলাম কিছুদিন আগে, এই অভিষেক যেখানে দাঁড়িয়েছে, আমাদের ববিতা যেখানে দাঁড়িয়েছে, ফলতার লোকেরা বলছে যে আমাদের টাকার দরকার নেই, আপনারা মেট্রো রেল দিয়ে ফলতাকে জুড়ে দিন কলকাতার সঙ্গে, আমরা কলকাতায় গিয়ে আমরা দিনে 3,000 টাকা ইনকাম করে চলে আসবো। বলে আমাদের এখানে দরকার নেই আমাদের, কিন্তু ওই ডেভেলপমেন্টটুকু ওরা করবে না। তো এইরকম যাদের একটা পার্টি, যাদের নাকি ডেভেলপমেন্টের কোনো ইচ্ছা নেই, যাদের উদ্দেশ্য করের টাকা আমরা যা পাবো পুরোটাই ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো, তার ইস্তাহারের কী ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। প্রথমত তো তারা কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না। তারা যদি ধরুন আমরা যদি হেরে যাই, কথা বলছি, ধরুন আমরা হেরে গেলাম, ধরুন ইন্ডিজোট তারা জিতলো, লাস্ট ম্যান যাকে প্রাইম মিনিস্টার করা হতে পারে সে হলো মমতা ব্যানার্জি, কারণ তাকে ওরাও বিশ্বাস করে না। আপনি দেখছেন, আমি বলছি লাস্ট যাকে হতে পারে, কারণ উনি নিজে রাহুল গান্ধীকে 10 বার বিট্রে করেছেন। ও তো কংগ্রেসের হাত ধরে পাওয়ারে এসেছিল, বিনা কারণে কংগ্রেসকে হাত ছেড়ে দিল, তারপর ওকে বসন্তের কোকিল টোকিল এইসব। আমি বলছি ওকে ওরা করবে, ফলে এদের ইস্তাহারের কোনো ভ্যালু নেই। এরা একটা ছাপাতে হয় ইস্তাহার, সবাই ঠিক আছে, ওই দুর্গাপুজো সবাইকে একটা জামা কাপড় কিনছে, ওরাও সেরকম ভোট একটা ইস্তাহার বের করতে হয়, করেছে। সুদীপ্তবাবু, উন্নয়ন হয়নি বলছেন, আমরা যদি গ্রাম বাংলায় গিয়ে দেখি সেখানে কিন্তু প্রচুর, যেখানে মাটির রাস্তা, যখন 34 বছরের বাম শাসন ছিল আমরা দেখেছি প্রচুর মাটির রাস্তা, নিজেরাও দেখছি গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর বাড়ি হয়েছে বা এই যে পাকা রাস্তা হয়েছে, সেখানে লাইট পোস্টে লাইট গেছে, এগুলো কিন্তু একটা উন্নয়নের দিক। এবং শুধু তাই নয়, আপনি যেহেতু পলতা বা ডায়মন্ড হারবার নিয়ে বললেন, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডায়মন্ড হারবার মডেল হিসাবে একটা প্রতিস্থাপন করা আমরা দেখেছি লাগাতার কিছু বছর ধরে। ডায়মন্ড হারবার মডেল, করোনার সময়ও আমরা দেখেছি ডায়মন্ড হারবার মডেল। এবং শুধু তাই নয়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনিও কিন্তু অমিত শাহজিকে রীতিমতো একটি চ্যালেঞ্জই করেছেন যে যদি তাকে হারানো যায় বা যদি হারিয়ে দেওয়া যায় তাহলে উনি রাজনীতিও ছেড়ে দেবেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে গ্রামে এদের তৃণমূলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সিপিএমের আগে 34 বছর বামেরা ছিল, কারণ বামেরা কিচ্ছু কাজ করেনি। যেহেতু বামেরা কিচ্ছু কাজ করেনি, রাস্তাঘাট বামেরা কিছুই করেনি, বামেদের একটা ব্যাপারে বামেদের কেউ দোষ দিতে পারবে না। বামেরা বলবো দেখো আমরা আজ যাই করি, আমরা কোনো কাজ করিনি। আমি একটা উদাহরণ দিই, অমিতাভ বচ্চনের আখরি রাস্তা বলে একটা সিনেমা মনে আছে? ওখানে অমিতাভ বচ্চন একটা ভুল করেছিল, তো ওখানে দুজন কমেডিয়ান পুলিশ অফিসার বসেছিল। তো তারা বলছে देखिए विजय साहब, हमने 38 साल नौकरी किया, एक भी प्रॉब्लम सॉल्व नहीं किया, बट एक बात है, हमने कभी बेवकूफ़ी नहीं किया। वो বিকাশ রঞ্জন ভট্টাচার্য তেমন 34 বছর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৃজন চক্রবর্তী এরা চাকরি করেছে, এরা কিচ্ছু করেনি রাজ্যের জন্য। তো এটা মমতা ব্যানার্জির কাছে অ্যাডভান্টেজ যে আমরা রাস্তা করেছি। কিন্তু রাস্তাটা কোথা থেকে করেছেন? রাস্তার টাকাটা এসছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে। আপনি আলো যেটা দিচ্ছেন সেটা ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন বোর্ড সেন্ট্রাল পাওয়ার মিনিস্ট্রিকে ডিপিআর সাবমিট করে, তার এগেনস্টে টাকা আসে, তাতে ওই বিদ্যুৎ যাচ্ছে। নাম্বার 3 আপনাকে বলি, জল যে গ্রামে যে জল যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, ওরা নিজের নাম করে চালাচ্ছে। টয়লেট সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায়, মোদিজি এসেই বললেন নির্মল ভারত, সেটা ওরা নিজের নামে চালাচ্ছে। এবং তার মধ্যে টাকা চুরি করেছে বলে কয়েকটা প্রজেক্টে টাকাটা বন্ধ হয়ে গেছে।
আপনাকে আমি বললে মানে আপনি বিশ্বাস করবেন না, সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছে জানেন গত 10 বছরে? মনমোহন সিং 10 বছরে পশ্চিমবঙ্গকে দিয়েছে 2 লক্ষ, কাইন্ডলি নোট, 2,09,000 কোটি টাকা। মোদিজি 10 বছরে পশ্চিমবঙ্গকে দিয়েছে 7,75,000 কোটি টাকা, মানে প্রায় 4.5 গুণ। নাম্বার 2, মনমোহন সিংয়ের সময় এবং তার আগে, ডক্টর মনমোহন সিংয়ের সময় এবং তার আগে ভারতবর্ষে করে যা আয় হতো অর্থ কমিশন অনুযায়ী সেই টাকার 32% পেত স্টেট গভর্নমেন্ট, যেটা নিয়ে জ্যোতিবাবুরা চেঁচামেচি করতো যে আমাদের পয়সা দেয় না। মোদিজি এসে প্রথম যে কাজটা করেছেন সেটা হলো করের থেকে যা টাকা আসবে তার 42% স্টেট পাবে। ফলে আমরা আসার পর শুধু পশ্চিমবঙ্গ না, দেশের সবকটা রাজ্যে টাকা বেড়ে গেছে। যেখানে 42% বলছেন তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছেন রাজ্যে আসবে, রাজ্য থেকে সব টাকা নিয়ে নিয়ে চলে যাবে দিল্লি। উল্টে 100 দিনের কাজের টাকা, আবার যেন বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে। মানে দিল্লি রাজ্য থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাজ্যকে টাকা দিচ্ছে না, উল্টে প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে দিল্লি চলবে কি করে? ধরুন আমাদের মিলিটারি, এটা তো হতে পারে যে আমাদের মিলিটারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার বা ধরুন আইআইটি আইআইএম এর প্রফেসর, তাদের যে মায়নাটা দেওয়া হয় সেই মায়নাটা পশ্চিমবঙ্গ তো বলতে পারে না যে আমি এই ইনস্টিটিউটগুলো, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আইআইটিতে চান্স পায় না, আমরা আইআইটির প্রফেসরদের মায়না বিয়ার করবো না। পশ্চিমবঙ্গের ছেলেরা আইআইএমে চান্স পায় না, আমরা আইআইএমের প্রফেসরদের বিয়ার করবো না। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা গত 20 বছরের 10 জনও আইএএসে চান্স পায়নি, আমরা আইএস আইপিএস মায়না দেবো না। এটা তো আপনি বলতে পারেন না। কর তো দিতে হবে সব রাজ্যকে, যদি উড়িষ্যা দেয় পশ্চিমবঙ্গ কেন দেবে না? দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, আমি আবার বলছি, এই টাকা তো দেশ স্বাধীনতার পর থেকে নেহেরুর সময়ও দেওয়া হতো, আজকেও দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। এটাই স্ট্রাকচার, এছাড়া তো নইলে চলবে কি করে? মিলিটারি টাকা চলবে কি করে? কিন্তু ঘটনা হচ্ছে যে তারপর ডক্টর মনমোহন সিং 10 বছরে দিয়েছেন 2,09,000 কোটি টাকা, যার গভর্নমেন্টে সিপিএম ছিলেন, তৃণমূল ছিল। আমরা 10 বছরে আমাদের গভর্নমেন্টে না ছিল সিপিএম, না ছিল তৃণমূল, আমরা 10 বছরে দিয়েছি 7,75,000 কোটি টাকা। এছাড়া আমরা কী কী দিয়েছি আপনাকে বলি। সাগরে 40,000 কোটি টাকা, এই 7,75,000-এর পর সাগরে গত 67 বছর আমাদের পশ্চিমবঙ্গে কোনো নতুন বন্দর হয়নি। বন্দর না হলে ডেভেলপমেন্ট হবে না, ইন্ডাস্ট্রি হবে না। সারা ভারতে ইন্ডাস্ট্রি হচ্ছে, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? কেন? তো বন্দর নেই, আমরা এক্সপোর্ট করতে পারবো না। সাগরে একটা বন্দরের টাকা দিয়েছিলেন নীতিন গাডকারিজি 2016-তে। মমতা ব্যানার্জি কাজ করতে দেননি। প্রথম দিন উনি নাম দিলেন ভোরসাগর বন্দর, আপনাদের মনে আছে বোধহয়। তারপরে ভোরসাগর বন্দর কোথায়? ভোর সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত ওই কাজ হলো না, কারণ উনি জমি দেননি। 2টো ডেডিকেটেড ফ্রেট করিডোর সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, মমতা ব্যানার্জি কাজ করতে দেননি। নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল NH-34 মমতা ব্যানার্জি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, মমতা ব্যানার্জি কাজ করতে দেননি। ডালখোলায় ওখানকার ইয়েরা 10 বছর পিছিয়ে গেল এই প্রজেক্ট। ডালখোলায় ওনার গুন্ডারা ওখান থেকে মেরে তাড়িয়ে দিল। প্রিয়রঞ্জন বাবু, আমরা না, প্রিয়বাবু আমাদের আগে একটা শ্রদ্ধেয় নেতা পশ্চিমবঙ্গের। আমরা দেখুন একটা কথা বলি, প্রিয়বাবু কংগ্রেসের হলেও এই একটা ব্যাপার, আমি যদি কেউ ভালো মানুষ হয়তো বলতে হবে, প্রিয়বাবু নর্থ বেঙ্গলকে বাঁচানোর জন্য এইমস দিলেন, উনি রায়গঞ্জে এইমস করতে দিলেন না। এছাড়া পোর্ট কানেক্টিভিটি একটা রোড ছিল 3,000 কোটি টাকা, এশিয়া ডেভেলপমেন্ট টাকা দিয়েছিল, উনি সেই কাজ করতে দেননি। তিস্তার টাকা দিয়েছিল 1,600 কোটি টাকা, 90% টাকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে, ফেরত চলে গেছে। আয়লাতে টাকা দিয়েছিল 6,000 কোটি টাকা, তার 75% টাকা ফেরত চলে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা নিয়ে এটা কথা বলছি, ঘাটাল মাস্টার প্ল্যান পাস হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। মমতা ব্যানার্জি জমি দেননি এবং ম্যাচিং ল্যান্ড দেননি বলে এখানে কাজ হচ্ছে না। এবারে দেবে সুদীপ্তবাবু, কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আছে সেটা মানে পশ্চিমবাংলার মানুষকে উপহার দেবে যদি সেখান থেকে দেব জিততে পারে। আমরা তো হেরে গেছিলাম, তারপরেও আমরা দিয়েছি। উনি বলছেন যদি জিতলে আমি দেবো, আমরা বলছি আমরা হেরে যাওয়ার পরেও এই টাকাটা দিয়েছিলাম। উনি কত দেবেন বলেছেন? উনি বলেছেন 10 কোটি টাকা দেবেন, 1250 কোটি টাকার প্রজেক্ট, উনি বলছেন 10 কোটি টাকা দেবেন। তার মানে শেষ হতে 125 বছর লাগবে। মানে আমার নাতি নাতনির পরও আমার নাতনির নাতনি সেও দেখে যেতে পারবে না, 10 কোটি টাকা উনি দেবেন। ঠিক আছে, এটা তো মানে লোক হাসানো জিনিস আর কি। এছাড়া আমি আপনাকে বলি মেট্রো রেল, সারা ভারতবর্ষে আপনারা খোঁজ নিয়ে দেখুন, মেট্রো রেলে 50% টাকা দেয় স্টেট, 50% সেন্ট্রাল। একমাত্র ওনার জেলাজেদির জন্য পশ্চিমবঙ্গের মানুষকে মোদিজি ভালোবাসেন বলে পশ্চিমবঙ্গে যে মেট্রো রেলগুলো হচ্ছে, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভারতে যেখানে 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। এই যে আপনি রেলের ব্রিজ দেখেন, রেলের ব্রিজের নিয়ম হলো হাফ টাকা দেবে সেন্ট্রাল, হাফ রাজ্য। একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 100% টাকা দিচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ডেভেলপমেন্ট চান না। কিন্তু মোদিজি জানেন যে আমি যদি পশ্চিমবঙ্গকে আমি ডিপ্রাইভ করি, এখানকার সাধারণ মানুষ ডিপ্রাইভড হবে। সেজন্য মোদিজি 100% টাকা ওয়েস্ট বেঙ্গলের জন্য দিয়ে দিচ্ছেন।
এটা বলতে হয় তাই বলছি। প্রথমত অভিষেক ব্যানার্জি তো দেখুন, ও তো অ্যাডমিনিস্ট্রেশন কিছু বোঝে না, ও পিছন থেকে কেন্দ্রের বঞ্চনা তো হচ্ছে। কিছু বঞ্চনা হচ্ছে না। কেন্দ্র এত কিছু বললাম, আপনার মনে হলো বঞ্চনা হচ্ছে? আমরা মনমোহন সিং এর 4 গুণ। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মঞ্চে দাঁড়িয়ে বলছে কেন্দ্রের বঞ্চনার কথা। তিনি বলছেন এটা আটকে দিচ্ছে, ওটা আটকে দিচ্ছে, 100 দিনের কাজ আটকে দিচ্ছে, আবাসের টাকা ফেরত চলে যাচ্ছে, দিচ্ছে না, হাজার একটা বঞ্চনা করছে। আপনি আমায় বলুন তো, গত 2 মাসে উনি একটা সত্যি কথা বলেছেন? আমি আপনাদের পুরো সাংবাদিক কুলকে বলছি, আপনারা আমাকে বলুন যে গত 2 মাসে মমতা ব্যানার্জি একটা সত্যি কথা বলেছেন? একটাও বলেননি। এগুলো মিথ্যা কথা বলছেন। 100 দিনের টাকা দেবে কেন? উনি 100 দিনের টাকায় উনি, আপনি জানেন এই 50 দিনের টাকা না কি একটা বের করেছে, গাইঘাটায় কিছু লোককে টাকা দিয়েছিল। গাইঘাটার লোকেরা বলছে টাকা দেওয়ার পরের দিন বন্দুক নিয়ে গিয়ে হাজির যে ভাই আমার 90% টাকা ফেরত দাও। তো যারা নাকি পুরো টাকাটা সাইবন করে নিচ্ছে তাদের কেন টাকা দেওয়া হবে? কতগুলো প্রজেক্টে আমরা টাকা আটকেছি, এবং আমি বলছি আগামী দিনেও আটকে রেখে দেবো। যতক্ষণ হিসাব না দেবেন ততদিন এই টাকা আমরা আটকে রেখে দেবো, এটা নিয়ে যেন কোনো সংশয় না থাকে। আবার বলছি, খুব ক্লিয়ারলি বলছি, যদি হিসাব না দেন আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে না। কারণ একটা রাজ্যকে যদি চুরি করতে অ্যালাউ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে সবাই চুরি করবে। সবাই বলে পশ্চিমবঙ্গ চুরি করেছে, আমরাও চুরি করব। চুরি করা আমাদের অধিকার। একদমই, তখন বলবে ওরা হিসাব দেয়নি আমরাও দেবো না। হ্যাঁ, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখা হয়েছে, এবং ততদিন আটকে রাখা হবে যতদিন আপনারা হিসাব দেবেন না। ততদিন আটকে রাখা হবে যতদিন আপনারা হিসাব দেবেন না। হিসাব আপনাদের দিতে হবে, নইলে এই টাকা ছাড়া হবে না। আর আপনি বলছেন, আরেকটা কথা বলছি, টাকা তো 1 বছর ছাড়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা কভার করছেন ইলেকশন। আপনি বালুরঘাটে, রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে বা বাঁকুড়া, পুরুলিয়ায় কটা লোকের পাকা বাড়ি দেখেছেন? তো প্রথম 12 বছর আপনি পাকা বাড়িটা করতে পারলেন না কেন? আপনি তো 12 বছর ক্ষমতায় ছিলেন, গত 1 বছর টাকাটা আপনার আটকেছে। এই 12 বছরে আপনি রাজত্ব করার পরেও পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বাড়ি কেন কাঁচা বাড়ি? টাকাটা গেল কোথায়? টাকা তো লাস্ট ইয়ার আটকেছে, তার আগে 12 বছর তো টাকা কেউ আটকায়নি। ভাবি যে তাহলে 10 বছর ধরে কেন হয়নি, 11 বছরের মাথায় নয় টাকা আটকেছে। এক্স্যাক্টলি, উনি তো এতদিন রাজত্ব করছেন, 13 বছর রাজত্ব করছেন, প্রথম 12 বছরে আটকায়নি। আমরা তার মধ্যে 9 বছরের মধ্যে 8 বছর ছিলাম। তার আগে মনমোহন সিংজি কিছু টাকা দিয়েছিল। ঘটনা হচ্ছে সেগুলো বাড়ি কোথায়? আজকে আপনি দেখুন, অধিকাংশ রাজ্যে, মহারাষ্ট্র থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ায় কারোর কাছে কাঁচা বাড়ি নেই। পশ্চিমবঙ্গে এত কাঁচা বাড়ি কেন? কারণ টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল। প্রথম 9 বছর আপনারা সেটাকে শেষ করে দিয়েছেন। এখন বলছেন টাকাটা দিচ্ছে না, কারণ ওই প্রথম 9 বছর আপনারা খরচা করেননি, সেই জন্য এত কাঁচা বাড়ি পশ্চিমবঙ্গে। ও টয়লেটের মধ্যে উনি ওনার নিজের ছবি রেখে দিয়েছেন। ও টয়লেটের দরজা নেই, টয়লেটের দরজা নেই, সামনে ওনার একটা ছবি। আপনি বলুন যে ওনাকে কেন টাকা দেবে লোকে? সুমিতবাবু, উন্নয়নের কথাই যখন হচ্ছে, আপনি বললেন সিপিএমরা করে যায়নি এবং সেটাকেই অনুসরণ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সিপিএমের সময় কিন্তু প্রচুর, এই যে আমরা সেক্টর 5 যেটা দেখি, সেটা কিন্তু বাম জমানাতেই তৈরি করা। বাম আমল চলে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সেইভাবে দেখতে গেলে সেক্টর 5-এর আরও উন্নয়ন বা আরও ইন্ডাস্ট্রি আসা বা বড় বড় কোম্পানি, ইনফোসিস থেকে শুরু করে আরও অনেক কোম্পানি, সেগুলো নতুন করে প্রজেক্ট আসা বা আরও সেক্টর 5-কে ডেভেলপমেন্ট করে নতুন নতুন কোম্পানি, সেটা অন্য স্টেট থেকে আসুক বা বিদেশ থেকে আসুক, সেটা বার্কলেজের মতন কোম্পানি হোক বা হোয়াট এভার, তো তারাও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাহলে যা করা হয়েছিল এই সেক্টর 5 নিয়ে, সেটা কিন্তু বাম আমলেও হয়েছে, তো কিছু তো উন্নয়ন হয়েছে। দেখুন, বামেদের প্রসঙ্গে আমি বলি, বামেরা বেঙ্গলের ম্যানুফ্যাকচারিং সেক্টর কমপ্লিটলি সর্বনাশ করে দিয়েছে। কলকারখানা সম্পূর্ণ সর্বনাশ করে দিয়েছে। যেটুকু সেক্টর 5 ওরা এনেছে 50,000, আপনি 2011-তে, আমার এখনও মনে আছে, বামেদের একটা ওখানে অ্যাডভার্টাইজ ছিল যে 50,000 লোক নবদিগন্ত টাউনশিপে কাজ করে। ব্যাঙ্গালোর বা চেন্নাই বা পুনেতে শুধুমাত্র ইনফোসিস বা সিটিএস, ওরা একটা কোম্পানি ওই 50,000 লোক রাখতো। ফলে ওটা নেগলিজেবল। ওইটুকু তো করতেই হবে। আপনারা 34 বছর ক্ষমতায় আছেন, ওইটুকু লোক নেবেন না আপনি? ওটা নেগলিজেবল। 34 বছরে একটা 50,000 লোক, এখানকার পুরো ইন্ডাস্ট্রি, আর ওখানে একটা কোম্পানি। ইনফোসিসে আমরা যখন ক্যাম্পাসে চাকরি পেয়ে যখন ব্যাঙ্গালোরে যাই, মানে ইনফোসিসের গাড়ি লাইনের পর লাইন ইনফোসিসের গাড়ি হসুর রোড দিয়ে যেত। আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের কত লোক, বলে 50,000 লোক শুধু ইনফোসিসে কাজ করে ওখানে ওদের ক্যাম্পাসে। না, আমি তার আগের কথা বলছি, ধরুন 2004-এর কথা বলছি। সেখানে 2010-এ এসে বলছে মাত্র 50,000। আর তাছাড়া এবার আমি বলি অন্য ডেভেলপমেন্ট, যেটা পশ্চিমবঙ্গে বিদ্যুৎ, জানেন ওদের সময় পুরো লোডশেডিং, ওদের সময় রাস্তাঘাট কিচ্ছু হয়নি, কারণ আরএসপির কাছে যেহেতু পিডাব্লিউডি ছিল, ওরা পিডাব্লিউডিকে টাকা দিত না। ইরিগেশন প্রজেক্ট বাম গভর্নমেন্ট, আপনি ডেভেলপমেন্ট বলছেন বলে বলছি, তিস্তা প্রজেক্ট ফেলিওর, সুবর্ণরেখা ফেলিওর, ঘাটার মাস্টার প্ল্যান ফেলিওর,
আপনি ডিবিসি কংগ্রেস জামানায় যে করে গেছিল বিধান রায় প্রফুল্ল সেন, তারপর একটু কাজও হয়নি। আপনি কংসাবতী মুকুটমণিপুর সিদ্ধার্থ শঙ্কর রায় চলে যাওয়ার পর এরা 1 ইঞ্চি কাজ করেনি তার উপর। এবার পাবলিক হেলথ, পশ্চিমবঙ্গে সিপিএম যখন চলে যায় পশ্চিমবঙ্গের 99% গ্রামে জল ছিল না, মানে আপনাকে তো পিওর ওয়াটারটা দিতে হবে। সিপিএম যখন এখান থেকে চলে যায়, আমি আপনাকে বলি যে অন্যান্য এবার আসি এডুকেশনে। সিপিএম এডুকেশনটা কী করে ডুবিয়েছেন নিশ্চয়ই সবাই জানেন। স্কুলে প্রথমে ইংরেজি তুলে দেওয়া হলো, আমরা ফার্স্ট ব্যাচ ইংরেজি তুলে দেওয়ার। আমরা আপনাকে বলি সিপিএম কতটা সর্বনাশ করেছে। আমাদের ব্যাচে মাধ্যমিকে রেকর্ড নাম্বার লেটার পেয়েছে, এসব লোকে এই ইতিহাসগুলো জানে না। আর আমরা যেবার এইচএস দিলাম সেবার রেকর্ড নাম্বার কম্পার্টমেন্টাল পেয়েছে, কারণ সাথে ইংলিশ কিছু হয় না। প্রথমবার জোর করে তাকে লেটার দিয়ে দেওয়া হয়েছিল মাধ্যমিকে, তারপর হায়ার সেকেন্ডারি সেই যখন দিল সবাই কম্পার্টমেন্টাল পেয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা একসময় লোকে বলতো ডাক্তার মানেই বাঙালি। ইংলিশ না, এখানে আরেকটা জুড়ে দিই, কম্পিউটারও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। সেটাই তো, এক্স্যাক্টলি কম্পিউটার ঢুকতে দেওয়া হয়নি। এবং আমাদের ক্লাসে এসে, আমি বলছি, আমি নাম নিচ্ছি না, একটি এসে ভাইয়ের ছেলে, আমরা স্কুলে পড়তাম, এসে বলতো কম্পিউটার এনে রাজীব গান্ধী সর্বনাশ করছে। পরে যাদবপুরে একদিন ভর্তি হয়ে দেখি সেই ছেলেটি, তুমি এখানে কী করছো? বলে আমি তো কম্পিউটার সায়েন্স ল্যাবে আমি সে কি, তুমি ক্লাসে আমাদের গিয়ে বলতে স্কুলে যে কম্পিউটার আসা নাকি ক্ষতি হয়ে যাবে, আর এখানে তুমি কম্পিউটার সায়েন্সের ল্যাবে তুমি চাকরি করছো। দিস ইজ দ্য হিপোক্রেসি অফ কমিউনিস্ট পার্টি, দিস ইজ দ্য হিপোক্রেসি কমিউনিস্টরা। এবার হচ্ছে তার উপরে এরা ধরুন একটা দুটো রোড এরা যেটা করেছে, সেন্ট্রালের যে টাকাগুলো কিছু জায়গায় এরা ইমপ্লিমেন্ট করেছে, করে নিজের নামে চালিয়েছে, কিন্তু স্টিল কিছু রোড, কিছু ইরিগেশন, কিছু পাওয়ারের কাজ এরা করেছে। আমি সেই জন্য বলছি যে এদের কাছে অ্যাডভান্টেজ হলো যে এরা ওই সিপিএম 0 ছিল, এরা 0 থেকে 1 করলেই লোকে বলবে ঠিক আছে কিছু করেছে, সেটা এরা দেখাচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট করেছি। এদের আগে যদি সিপিএম না থাকে, যদি কোনো ধরুন এস এম কৃষ্ণার মতো যদি চিফ মিনিস্টার যদি মমতার আগে থাকতো, বা মমতা ব্যানার্জির আগে যদি আপনার চন্দ্রবাবু নাইডুর মতো কোনো চিফ মিনিস্টার বা যোগীজির মতো কোনো চিফ মিনিস্টার যদি মমতা ব্যানার্জির আগে থাকতো, তাহলে বুঝতে পারতেন এটা কিছুই করেনি। মমতা ব্যানার্জির অ্যাডভান্টেজ হলো যে মমতা ব্যানার্জির আগেই যদিবাবু আর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। আর একটা বিষয়ে যাব, এই যে শিক্ষাক্ষেত্রের কথাই বললেন যে আমরা দেখেছিলাম বাম জমানায় কথাই হচ্ছিল আমাদের কম্পিউটার এবং ইংলিশ না আসার ফলে কি হয়েছে, সেটা তো একটা দিক গেল। আমরা যদি 11 বছর ধরেও দেখি, এই যে নিয়োগ দুর্নীতি বা স্কুলের পরিকাঠামো, বারবার সিলেবাস চেঞ্জ করা, বা এই যে শিক্ষাক্ষেত্রে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং সবথেকে বড় কথা যারা বাচ্চাদের তৈরি করবে, যারা প্রজন্মকে তৈরি করবে, সেখানেই এইভাবে চাকরি বিক্রি করে অযোগ্য ঢুকে 2016 পুরো প্যানেল বাতিল হলো। এইটা কোন ভয়ঙ্কর অন্ধকারের দিকে গিয়ে দাঁড়ালো? দেখুন, শিক্ষায় মমতা ব্যানার্জি যে সর্বনাশটা করলেন, এই ইতিহাস মানে ওনার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এক সময় ব্রাত্য বসুর চাকরি চলে গেছিলো, আমি কতগুলো জিনিস মনে করাই। ব্রাত্য বসুর চাকরি চলে গেল, পার্থ চ্যাটার্জি পেল, কারণ ওই সময় এরা অনলাইন অ্যাডমিশনটা ব্যবস্থা করবে না। তার বদলে তৃণমূলের ছিল যে অনার্সে যদি আপনি পড়াশোনা করেন তাহলে 70 থেকে 80 হাজার টাকা ঘুষ দিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্স পড়তে হবে। সেই জন্য ওরা অনলাইন করলেন না। আজ থেকে 10 বছর আগে ওরা যখন ক্ষমতায় এসেছিল। আজকের দিনে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না, বহু কলেজে অনার্সে ছেলেমেয়ে ভর্তি হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সর্বনাশ হয়ে গেছে। 10 লাখ ছেলেমেয়ে মাধ্যমিক দিয়েছিল, পরের বছর নেমে সেটা হয়ে গেল 6 লাখ। কেন? কারণ লোকজন জানে পড়াশোনা করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জি একটা জিনিস মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন যে পড়াশোনা করে কোনো লাভ নেই, তুমি জালি ডিগ্রি ব্যবস্থা করো, তুমি কিছু টাকা দাও বন্ধক রেখে, তোমার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। এই তো সেদিন ইন্টারভিউতে দেখাচ্ছিল আপনাদের একজন সাংবাদিক কোন টিচারকে গিয়ে জিজ্ঞেস করেছে যে 25 গুণ 3 কত হয়, সে বলতে পারছে না, একটা বানান বলতে পারছে না বাংলায়। তো এইসব লোকেদের ভর্তি, মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থার একদম পুরো সর্বনাশ করে দিয়েছেন, মানে উনি করেছেন যে পড়াশোনা করে কোনো লাভ নেই। এই জিনিসটা কিন্তু বাঙালির মানে মজ্জায় উনি ঢুকিয়ে দিয়েছেন। ওনাদের কাউন্সিলাররা, আমি বলছি ওনাদের কাউন্সিলাররা, একটা ছেলে এসে বলছে আমার নিজের চোখের সামনে দেখা, দাদা এরকম আমি একটু মাধ্যমিক দেবো, কাউন্সিলার ফ্যাক করে হেসে উঠলো। কেন হাসলো জানেন? মাধ্যমিক দিয়ে তুই কী করবি, আমি নিজে 7 পাস, এবং সে লিটারেলি 7 পাস সেই ছেলেটি। এই অভিজ্ঞতা সুদীপ্তবাবু আমারও আছে, কারণ আমার ওয়ার্ডেও মাধ্যমিক একই পরিস্থিতি, এই অভিজ্ঞতা আমি 135 কোটি টাকার মালিক হয়ে গেলাম, 7 পাস করে, তুই মাধ্যমিক দিয়ে কী করবি? লোককে বোঝাচ্ছে, লোককে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পড়াশোনা করে কোনো লাভ নেই। এই জায়গাটা নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। এটা ওনার মানে একটা বড় সাকসেস বলতে পারেন, যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে উনি অ্যাজ আ রাজনীতিবিদ হিসাবে ওনার সাকসেস, বা উনি এডুকেশনটাকে সমাজের কোন অন্ধকার দিকে যাচ্ছে, বা প্রজন্মের পর প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই যে উনি যেটা চেয়েছিলেন যে প্রজন্মটা সবাই মদ খাক, সাট্টা খেলুক,
রাস্তার ধারে জমি দখল করুক। এই যে প্রজন্মটা শেষ হয়ে গেল, এটাই তৃণমূল কংগ্রেসের সাকসেস। তৃণমূল এই যে বাঙালি জাতটা সর্বনাশ করে দেওয়াটা, এটাই তৃণমূল কংগ্রেসের সাকসেস। ফেলিওর অফ বেঙ্গলি অ্যাজ এ কমিউনিটি, অ্যান্ড দ্যাট ইজ সাকসেস অফ তৃণমূল কংগ্রেস। মানে বাঙালি সমাজটাকে ওনারা শেষ করে দিলেন, এটাই ওনাদের সাফল্য। তৃণমূলের গত 13 বছরের এটাই সাফল্য। তবু আর একটা বিষয়, যখনই কোনো দুর্নীতি সামনে আসছে বা মহামান্য হাইকোর্ট মানে কলকাতা হাইকোর্ট যখনই কোনো অর্ডার বা নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে। এটা আমরা রাজ্য সরকারের তরফ থেকে বারংবার দেখেছি, সেটা বিভিন্ন ক্ষেত্রে। আমরা অনুব্রত সময় দেখেছি, আমরা এসএসসি দুর্নীতি নিয়ে দেখেছি, শেখ শাহজাহানের ক্ষেত্রে বিভিন্ন সময় তার সেটা চ্যালেঞ্জ। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে দাঁড়িয়ে বলছেন এই রায় মানি না, এইটা মানি না, এই কোর্টের অর্ডার মানি না। মানে কোথাও জুডিশিয়ারিকে একটা আক্রমণ করা বা সেই রায়কে চ্যালেঞ্জ জানানো। কি বলবেন, বারংবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু রাজ্য সরকার সেই একইভাবে থাবড়া খাচ্ছে বা আবার সেই ফিরে আসছে বা গায়ে কালি মারছে। তাহলে এই বারংবার যে সুপ্রিম কোর্ট যাচ্ছে, মানে অবশ্যই সুপ্রিম কোর্ট যাওয়ার সবার অধিকার আছে, কিন্তু এই যে যখনই কোনো দুর্নীতি আছে সেটাকে চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে এবং আস্থা রাখতে পারছে না মহামান্য আদালতের ওপরে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একটা কমিউনিটিকে, একটা ক্লাস্টার অফ ভোটার্সকে বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমাদের রক্ষা করব, বিজেপি তোমাদের শত্রু। সেই এই যে একটা কনস্ট্যান্ট একটা সাপোর্ট উনি পেয়ে গেছেন। এবার উনি দেখেছেন যে আমাদের দল যে কোনো অন্যায় করুক তারা আমাকে সাপোর্ট করবে। আমি যতই অন্যায় করি, একটা ফিক্সড একটা 27 থেকে 30% ভোট আমাদের কাছে আছে। কিন্তু জিনিসটা কিন্তু হবে না। তারাও তো মানুষ, তো তাদের একটা লোককে আপনি 10 দিন বাঘ বলে ভয় দেখাতে পারেন না। কিন্তু উনি ভাবছেন যে ওই বাঘের ভয় দেখিয়ে, রাখাল যখন বাঘের ভয় দেখাতো, সেই ভয় দেখিয়ে 30% লোকের আমি ভোট নিয়ে যাব এবং তারা আমাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে না। এবং এইটা হচ্ছে বলেই উনি আজকে জুডিশিয়ারিকে মানছেন না, উনি অ্যাডমিনিস্ট্রেশনকে মানছেন না, উনি আইন মানছেন না। আজকে দেখুন, উনি সুপ্রিম কোর্টে যান, সেটা ওনার অধিকার। কিন্তু ঘটনা হলো কাদের পয়সা যাচ্ছে? আমাদের ট্যাক্সের টাকায় উনি মায়না দিচ্ছেন মুকুল রোহতগিকে, আমাদের ট্যাক্সের টাকায় উনি মায়না দিচ্ছেন ওই কপিল সিব্বালকে, অভিষেক মনু সাংভিকে। ঘটনা হচ্ছে যে আমাদের ট্যাক্সের পয়সাটা চলে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে যে এইখানে হলো মানে রাজ্যের দুর্ভাগ্য যে চোরেদের বাঁচাতে আমাদের টাকাগুলো চলে যাচ্ছে, তার বদলে আমাদের স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের হসপিটালগুলোর অবস্থা খারাপ, হসপিটালে মেডিসিন নেই, ইনস্ট্রুমেন্ট নেই, আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে প্রজেক্টে টাকা দিচ্ছে, তার ম্যাচিং গ্র্যান্ট দিচ্ছে না। ম্যাচিং গ্র্যান্টটা আসবে কোথা থেকে? রাজ্য সরকার যদি অধিকাংশ টাকা এত বড় বড় উকিলের পিছনে খরচা করে, দিয়ে দিচ্ছে না রাজ্য সরকার। দিয়ে দিতে হবে ওই লোকগুলোকে। আপনি বলতে পারেন না যে ও 10,000 টাকা পায়, আপনি কেন 1 লাখ টাকা পান? ও পরীক্ষা ক্র্যাক করে চাকরি পেয়েছে। আর যদি আপনার মনে হয় যে ও চাকরি পেয়েছে বাম জামানায় চিরকুটে লিখে, ধরুন তদন্ত কমিশন বসান। সেটা তো বলেছিল যে সব ফাইল বার করব। কোথায়? মন্ত্রী তো বলেছিলেন যে বাম জামানার সব ফাইল আমি বার করব। কোথায় সেই ফাইল? কোথায় সেই ফাইল? ফাইল বের করুন। ফাইল না বের করে উনি, আজকে আমি বলছি ওদের বিরুদ্ধে কিন্তু সত্যি ফাইল কিছু একটা দেখুন, বামেদের সঙ্গে এদের কিছু একটা ঘটাপ আছে। কারণ নইলে বামেদের একটা কেস কেন ধরতে পারলো না? এটা কখনো হতে পারে? আমাদের কোনো লোক কিছু করেনি, কোনোদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকেনি। দিলীপ ঘোষের এগেনস্টে 100টা কেস, আমাদের শুভেন্দু অধিকারীর এগেনস্টে 100টা কেস। যারা কোনোদিন কোনো অ্যাডমিনিস্ট্রেশনে থাকেনি, যাদের হাতে কিছু নেই, ওরা 34 বছর রাজত্ব করলো, ওদের বিরুদ্ধে কিচ্ছু পাওয়া গেল না। আমি বাকি সব ছেড়ে দিলাম। শুভেন্দু অধিকারী কিন্তু একটা সময় তৃণমূলের সাথে ওতপ্রোত এবং তৃণমূলের বহু বড় বড় পদ তিনি হোল্ড করেছেন, দায়িত্বে ছিলেন এবং আমরা জানি সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু নারদাতে কিন্তু ওনাকে দেখা গেছে, এটাও কিন্তু সত্যি, কারণ আমরা সেটা দেখেছি, তার ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে, সেটা আমরা দেখেছি। আমি নারদার ব্যাপারটা উত্তর দিই। ধরুন আমি একজন পলিটিশিয়ান, আমার কাছে কি এসে বললো যে দেখুন আপনার এখানে কালী পুজো হচ্ছে, আপনাকে আমি এত টাকা ইয়ে দেবো, কিংবা আপনার পার্টিতে আমি এত টাকা চাঁদা দেবো, তো সে লোকটা চাঁদা নেবে না। এবং এই ক্যাশ নেওয়ার কালচারটা তো এইখানে আমি ইলেকশন বন্ড নিয়ে আসি। এখানে আমি ইলেকশন বন্ড খুব সুপ্রিম কোর্টের একটা খুব দুর্ভাগ্যজনক একটা রায়, সেটা হলো ইলেকশন বন্ডকে না করে দেওয়া। সুপ্রিম কোর্ট গত 10 বছরে প্রচুর বাজে রায় দিয়েছে। তার মধ্যে সবচেয়ে খারাপ রায় যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই ইলেকট্রাল বন্ড নিয়ে যে রায়টা দিয়েছে। আমাদের দেশে এই ভোটের আগে যত ভোট হয়েছে সব টাকা হতো লোকে এই ক্যাশ টাকায় ভোট করা। পলিটিশিয়ানদের কারো না কারো কাছে টাকা নিতে হতো। এবার আপনি ধরুন ক্যামেরায় ফটোটা তুলে নিলেন, তাহলে সেই লোকটা ফেসে যাবে। আপনি দেখেছেন যে এই যে টাকাটা দিয়েছে, এই টাকাটা দিয়েছে অভিষেকের শ্বশুর। অভিষেকের শ্বশুর এই লোকগুলোকে ফাঁসিয়েছে, পাঠিয়েছে এই লোকগুলো, দাদা আপনাকে টাকা দিয়ে যাবো, আপনি পার্টিতে।
এই টাকাগুলো তো এরা সব জমা দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। নারদার যে টাকাটা এরা নিয়েছে সেই টাকাটা তো এরা জমা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং তার রসিদ দিয়ে দিয়েছেন এরা। এবার ঘটনা হলো যে টাকাটা কেন ক্যাশে দিতে হবে? এই ক্যাশে দেওয়ার এগেনস্টে কিন্তু বিজেপি প্রথম থেকে বলে আসছে। আমরা প্রথমে বিজনেসম্যানদের ধরি যে ভাই আপনারা ক্যাশে না দিয়ে আপনারা চেকে টাকাটা দিন। তখন আমরা বিরোধী পক্ষে ছিলাম, 80 সালে আমাদের পার্টি তৈরি হয়। তখন ওই দলগুলো বলে দেখুন আপনাদের যদি আমি চেকের টাকা দিই এবং সেই খবর যদি ব্যাংক যদি খবর দিয়ে দেয় কংগ্রেসকে, তাহলে আমাদের মোটামুটি ব্যবসা ওরা গুটিয়ে দেবে, আমাদের পিছনে লেগে যাবে। তো চেকে আমরা টাকা দিতে পারবো না, ক্যাশে টাকা নিন আপনি। আমরা ক্ষমতায় আসি, আমরা ক্ষমতায় এসে কংগ্রেসের সঙ্গে আলোচনা করি, অন্যান্য রিজিওনাল পার্টি আছে তাদের সঙ্গে আলোচনা করি যে ভাই একটা সলিউশন দরকার। আমরা যখন পুরো জিনিসটা ডিজিটাইজড ইকোনমিতে নিয়ে যাচ্ছি, আমাদের একটা আলোচনা দরকার। এভাবে ক্যাশে ইলেকশন হতে পারে না। আর যদি ক্যাশে ইলেকশন না হতো তাহলে এই লোকগুলোকে অভিষেক ফাঁসাতে পারতো না। এইখানে প্রত্যেকটা দলের সঙ্গে কনসেন্ট নিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা ইলেকটোরাল বন্ড জিনিসটাকে আনি, যাতে পেমেন্টটাও ব্যাংক টু ব্যাংক হয় এবং অ্যাট দি সেম টাইম যাতে নাকি কেউ জানতে না পারে যে কাকে কে টাকা দিয়েছে। কারণ ধরুন আমি তৃণমূল কংগ্রেসকে বা সিপিএমকে টাকা দিলাম, কালকে কংগ্রেস বা বিজেপি আমার উপর খেপে গেল, বা কংগ্রেস আর বিজেপিকে টাকা দিলাম, তৃণমূল আর সিপিএম আমার উপর রেগে গেল, তো আমার তো ব্যবসাটা উঠে যাবে। সেই জন্য এই গোপনীয়তাটা দরকার। এই জন্য ইলেকটোরাল বন্ড এবং এটা সবার সঙ্গে কথা বলে এই সিস্টেমটা আমরা চালু করেছিলাম। সুপ্রিম কোর্টের একটা পাগল লয়ার প্রশান্ত ভূষণ, এটা দেশদ্রোহী। আমি আবার বলছি, এতে প্রশান্ত ভূষণের মতো দেশদ্রোহী ভারতবর্ষে দুটো নেই। ও একটা কোর্টে গেছে, কী করে সুপ্রিম কোর্ট ওর কথাটা মানলো আমি জানি না। আমি আজকে বলছি আপনি লিখে রাখুন আগামী 10 বছরের মধ্যে ইলেকটোরাল বন্ড উইথ সাম কারেকশনস, আপনাকে ওই মেথড আপনাকে ফলো করতে হবে। এর কোনো বিকল্প নেই। এটা কংগ্রেস মেনেছে, তৃণমূল কংগ্রেস মেনেছে, সবাই টাকা নিয়েছে, সংসদে সবাই ভোট দিয়েছে, আজকে সবাই হাত তুলে দিচ্ছে। যদি এই ইলেকট্রাল বন্ড সিস্টেমটা আজ থেকে 50 বছর আগে থাকতো তাহলে কেউ হাত পেতে কেউ টাকা নিত না। এরা তো প্রত্যেকটা রাজনৈতিক দলে কাউকে তো দলটা চালাতে হয়। ধরুন আমার দলে 100টা লোক এসছে, তাদের চা খাওয়াতে হয়, এই পতাকা কেনা, এটসেট্রা, এই খরচগুলো আসবে কোথা থেকে? তাহলে তো আপনার সিপিএম বলছে আমরা এই রাস্তায় যাবো না। আরে তোমরা তো মানুষের উপর অত্যাচার করতে, সিপিএম সাধারণ মানুষের উপর অত্যাচার করে টাকা তুলতেও। আপনার লোকের বাড়ি গণশক্তি, একটা লোকের 100 টাকা ইনকাম নেই, তার বাড়িতে গণশক্তি ছেড়ে দিয়ে আসতো। একটা অটোওয়ালা, তার 5 টাকা ইনকাম নেই, তাকে 5 টাকা 5.5 টাকা করতে দিত না, তাকে দিনের শেষে বলতো তুমি আমার 10 টাকা পার্টি অফিসে দাও। তো তার থেকে তো অনেকটা ট্রান্সপারেন্ট এই সিস্টেমটা। আমি আপনাকে বলছি, এই নারদা যেটা বলছেন আর শুভেন্দুবাবুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এদের থাকতো, এরা ছেড়ে দিত, এরা শুভেন্দুবাবুকে ছেড়ে দিত। শুভেন্দুবাবু 100% অনেস্ট ম্যান। আমি বলছি শুভেন্দুবাবু 100% অনেস্ট ম্যান। যদি উনি ডিসঅনেস্ট হতেন, গত 3 বছর মমতা ব্যানার্জি তাকে ছেড়ে দিত। আমাদের প্রায় 1010 লোক জেলে আছে, মানস ভুইয়ার মতো লোক, তাকে খুনের কেস দিয়ে নিজের দলে নিয়ে এসছে মমতা ব্যানার্জি। শুভেন্দুবাবুকে ছেড়ে দিত? ছাড়তো না। শুভেন্দুবাবুকে ছাড়তে পারছে না কারণ হি ইজ এ অনেস্ট ম্যান। দিলীপবাবু 100% অনেস্ট ম্যান, তার এগেন্সটে 100খানা কেস। প্রফেসর তথাগত রায় আমাদের মাস্টারমশাই ছিলেন, হায়ার সেকেন্ডারিতে 5th হওয়া লোক, তাকে খুনের কেস দিয়ে দিয়েছে, আপনি ভাবতে পারেন তথাগত রায় কাউকে খুন করতে পারে? মশা মারতে পারে না যে লোক, আমাদের প্রফেসর ছিলেন তিনি। তো এই হলো অবস্থা এই রাজ্যের। এদের কথার কোনো গুরুত্বই নেই। সুজিতবাবু, একদম গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে এই যে আপনি বলেন দেশদ্রোহিতার কথা একবার তুলে আনলেন। সম্প্রতি কিন্তু এই যে এনএসজি সন্দেশখালী থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এবং যেখানে বিদেশি অস্ত্রও পাওয়া গেছে, এবং যেখান থেকে জানা যাচ্ছে যে কোথাও একটা যোগসূত্র বা এই সন্ত্রাসবাদীদের আখড়া, বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে। কি বলবেন, একটা এনএসজির মতো সংস্থাকে পশ্চিমবাংলার বুকে এসে দাঁড়িয়ে এই অস্ত্র উদ্ধার করতে হলো? দেখুন, আজ থেকে এই কয়েক বছর আগে বীরভূমে যে ঘটনাটা ঘটেছিল, সেই সময় থেকে রাজ্য সরকারের সতর্ক হওয়া উচিত ছিল। বেঙ্গলে এই কালচার শুরু হয় একদম আমি স্পেসিফিক্যালি বলছি 1967 থেকে, যবে থেকে জ্যোতি বসু পশ্চিমবঙ্গে ডেপুটি চিফ মিনিস্টার হন। আমাদের জন্মের আগে সেই সময় পেটো মারামারি হলো। আপনি তৎকালীন সাহিত্য বা তৎকালীন যদি ছবি দেখেন, শঙ্কর রমাপদ চৌধুরী বা বাণী বসু বা সুচিত্রা ভট্টাচার্যের, সেই সময় থেকে এই কালচার ভারতবর্ষে কোথাও ছিল না। এই পেটো মারা কালচার কোথাও ছিল না। ওই সময় থেকে এই কালচারটা চলে আসে। সিদ্ধার্থ শঙ্কর রায় পাওয়ারে আসেন। সিদ্ধার্থ শঙ্করের যে শঙ্কর রায়ের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি, তিনি নিজে ওই সময় একটা মস্তান ছিলেন। পরে বয়স বাড়ার পর তিনি ভদ্রলোক হয়ে গেছেন। সুব্রত মুখার্জির চামচারা তারাও এই একই জিনিস করতো। তারপর যখন এরা পাওয়ারে এলো, বামফ্রন্ট, ওই কালচারটা চলতে থাকলো। পশ্চিমবঙ্গের ছেলেরা কেন আইএসএ চান্স পায় না? পশ্চিমবঙ্গের ছেলেরা আইআইটিতে কেন চান্স পায় না?
পশ্চিমবঙ্গের ছেলেরা কেন আমেরিকায় রিসার্চে চান্স পাচ্ছে না? জিআরই বা টোফেল দিয়ে কতজন বিদেশে পড়াশোনা করতে যায়, তার 1% বাঙালি না। এর কারণটা কি? কারণ এই কালচার। এমনকি আপনি বড় বড় আজকে সায়েন্টিফিক যে ইনস্টিটিউট, মঙ্গল, এই যে মঙ্গল একটা যান একটা সিনেমা হলো না, একজন মাত্র সায়েন্টিস্ট বাঙালি। কেন আমাদের আজকে এই দুরবস্থা? কারণ টিআইএফআরে দেখুন, টিআইএফআরে বাঙালি আছে, কিন্তু আগে তো সব আমাদের লোক ছিলেন। আমাদের বলতামই যে বাংলা যেটা আগে ভাবে গোটা বিশ্ব পরে ভাবে বা ভারতবর্ষ পরে ভাবে, আজকে আমরা বলতাম এই কথাগুলো। না আজকে সেই বাঙালি আজকের দিনে চুরি চামারি থেকে শুরু করে এইসব জিনিস আগে ভাবছে, অন্য ভালো জিনিস আগে ভাবছে না। আপনি ভাবুন, আমাদের এত বড় বড় বিজ্ঞানী এক সময় আমাদের রাজ্যে ছিলেন। আজকে কোভিডের সময় আমরা কি দিলাম? কোভিডের সময় আমরা বলছি আমাদের ভ্যাকসিন দিচ্ছ না কেন, আমাদের অক্সিজেন দিচ্ছ না কেন? আরে আমরা কেন দিচ্ছি না? আমরাও তো ভারতবর্ষের একটা পার্ট। আমরা কেন অক্সিজেন বা ভ্যাকসিন তৈরি করে আমরা কেন অন্য স্টেটকে দিচ্ছি না? আমরা বসে আছি যে গুজরাট আমাদের ভ্যাকসিন তৈরি করে দেবে, অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা ভ্যাকসিন তৈরি করে দেবে। একসময় তো ভ্যাকসিন পশ্চিমবঙ্গে তৈরি হতো। একসময় রোনাল্ড রস এখানে কাজ করেছেন, উপেন ব্রহ্মচারী এখানে কাজ করেছেন, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এখানে কাজ করেছেন। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে তো যদি বসে খুনই করে ফেলে দিল। ভারতবর্ষের ইতিহাসে খ্রিস্টানদের ইতিহাস হলো ওরা একের পর এক বিজ্ঞানীদের খুন করেছে। মুসলিম কান্ট্রি আপনারা জানেন, ওখানে ফ্রি থিঙ্কিংয়ে কত লোক মারা গেছে। আমাদের ইতিহাসে, আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কোনো বিজ্ঞানীকে খুন করা হয়নি। আমাদের এত বড় বড় ম্যাথামেটিশিয়ান ছিলেন, আর্যভট্ট, ভাস্করাচার্য থেকে শুরু করে মাধবাচার্য, ভাবতেই পারে না কেউ তাদের খুন করার কথা। প্রথম ভারতবর্ষের ইতিহাসে সায়েন্টিস্ট খুন হলো 1980। কে খুন করলেন? জ্যোতি বসু। কাকে খুন করলেন? ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি টেস্ট টিউব বেবির জনক। নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল 1982-তে ভদ্রলোকের, তার আগে এই কমরেডরা খুন করে ফেললো। সব এসএফআই করতো। সুভাষ মুখোপাধ্যায়কে যারা যারা খুন করেছে তারা সব এসএফআইয়ের সদস্য। এই এই হলো আমাদের অধঃপতন। এবং এইখানে মমতা ব্যানার্জি এটাকে একদম জিরোতে নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি হলো ওই শেষ একটা দুটো পেরেক উনি পুঁতে মোটামুটি শেষ করে দিচ্ছেন সেই জায়গাটাকে। মানে মমতা ব্যানার্জি আর কিছু রাখেননি এখানে। এখন বিজ্ঞান চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই এখানে। প্রত্যেকে তোলো এই তোলো, এই চপ শিল্প। চপও আপনি করতে পারবেন না। আপনি এখানে চপ শিল্প, আপনি 100 টাকার চপ বেচলে 75 টাকা আপনার নিয়ে চলে যাবে। 75-25-এর হিসাব, 75-25-এর হিসাব। ফলে আপনি চপ শিল্পও করতে পারবেন না এখানে। আপনি এই যে রাস্তার ধারে যে দোকান বসে ওদের জিজ্ঞেস করুন কীভাবে ওদের থেকে তোলা হয়, কি ভয়ঙ্কর অবস্থা। সুদীপ্তবাবু, যেটা খুব গুরুত্বপূর্ণ, বারবার ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে কিন্তু একটা এলিগেশন দেওয়া হচ্ছে বা বলাই হচ্ছে যে বিজেপি দেশ বিক্রি করে দিচ্ছে এবং প্রত্যেকটা সেক্টরকে তারা প্রাইভেটাইজেশন করছে এবং প্রাইভেট একটা সেক্টরে পরিণত করার একটা প্রচেষ্টা, এবং সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। কি বলবেন? দেখুন, প্রাইভেটাইজেশনের জনক হলেন নরসিংহ রাও এবং মনমোহন সিং, কংগ্রেসের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ওরা যখন প্রাইভেটাইজ করেছে তখন ওরা নিজেরা চুপ ছিল। এলআইসিকে যখন আমরা, এলআইসির মাত্র 5% আমরা যখন বাজারে ছাড়লাম, সেই নিয়ে চেঁচামেচি শুরু করে দিল। ওএনজিসিকে প্রাইভেটাইজ করেছে, মানে ভারতবর্ষের আর্থিক ইতিহাসে সবচেয়ে বড় ফ্রড। ওএনজিসির টাকা বাজার থেকে উঠছে না। মনমোহন সিং প্রণব মুখার্জিকে বলেছেন আপনি বাজার থেকে টাকা তুলে এই শেয়ারটা কিনে নিন। এলআইসি ওই শেয়ারটা কিনলো এবং ওএনজিসির পরের দিন ওএনজিসি ড্রপ করে গেল। এলআইসি বহু টাকা লস করলো। অন দি কন্ট্রারি আপনি দেখুন, আমরা যখন এলআইসিকে বাজারে ছাড়লাম 1 বছর আগে, আজকে এলআইসির সম্পত্তি কত বেড়ে গেছে। এইবার আসি বাম এবং মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি গত 10 বছরে হলদিয়া পেট্রোকেমিক্যাল, তার যে স্টক, রাষ্ট্রায়ত্ত যে স্টক ছিল, পুরোটা বিক্রি করে দিয়েছে জর্জ সোর্সের চামচা পূর্ণেন্দু চ্যাটার্জিকে। প্রথমে ভেবেছিলেন রিলায়েন্সকে দেবে, তারপর পূর্ণেন্দু চ্যাটার্জিকে উনি বিক্রি করে দিয়েছেন। মেট্রো ডেয়ারি উনি বিক্রি করেছেন। মেট্রো ডেয়ারি নিয়ে তদন্ত হচ্ছে, আপনি জানেন বহু লোক জেলে যাবে। হরিণঘাটা ফার্ম আজকে আপনি দেখছেন আমুল সারা ভারতবর্ষে দুধ দেয়, কিন্তু আমুলের এই যে একটু আগে বললেন হোয়াট বেঙ্গল সিংস টুডে ইন্ডিয়া সিংস টুমরো, গুজরাটিরা ভাবার 20 বছর আগে ডক্টর বিধানচন্দ্র রায় হরিণঘাটা ফার্ম বানিয়েছিলেন। হরিণঘাটা ফার্মের কাছাকাছি আমাদের শ্বশুরবাড়ি। আমরা যখন বিয়ের পরও গিয়ে দেখেছি ওখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ছিল। মমতা ব্যানার্জি এসে ওটাকে পুরো প্রাইভেটাইজ করে দিলেন। হরিণঘাটা ফার্মকে প্রাইভেটাইজ করে দিলেন। আজকের দিনে গতকাল আমি চাকদায় গেছিলাম, এই গত 3-4 দিন আগে চাকদায় গেছিলাম প্রচার করতে। ওখানে একটা টয়লেট দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। টয়লেটের যে বিল্ডিংটা আছে, ওই টয়লেটের বিল্ডিংটা ওটাকে পুরোপুরি গ্র্যাব করে তৃণমূলের লোকেরা, ওই যে হরিণঘাটা প্রাইভেট কোম্পানি, তাদের একজন ডিলারকে দিয়েছে হরিণঘাটার মাছ মাংস বিক্রি করতে। মানে একদিকে হরিণঘাটা কোম্পানিটাকে বিক্রি করলো, আরেকদিকে স্টেট গভর্নমেন্ট
আমি বলছি আপনি দেখে আসুন। শৌচালয়ের প্রজেক্ট সেটা চলে গেল হরিণঘাটা। একদম হরিণঘাটা, রবীন্দ্রপল্লী বোধহয় জায়গাটার নাম, 3 নম্বর ওয়ার্ডে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট শৌচালয়। এরপর অভিষেক ব্যানার্জি বলছে যে শৌচালয়ের জন্য টাকা দিন, বাড়ির জন্য টাকা দিন। রবীন্দ্রনগরে আমি সেদিন গেছিলাম প্রচার করতে, সে দেখি ওদের ওই জায়গাটা তৃণমূল কংগ্রেসের ঠিক অফিসের পাশে, এবং তারা ওই টয়লেটটা তুলে দিয়ে সেখানে হরিণঘাটা ফার্ম, যেটা এখন প্রাইভেট কোম্পানি হয়ে গেছে, তার রিটেল সেলের ব্যবস্থা করেছে। কে বিক্রি করে দিচ্ছে? আপনারা এখানকার টয়লেট বিক্রি করে দিচ্ছেন, আপনারা এখানে বাস স্ট্যান্ড বিক্রি করে দিচ্ছেন। বামেদের জিজ্ঞেস করুন যে তারা এই আপনার গ্রেট ইস্টার্ন হোটেল কে বিক্রি করেছে? বামেরা বিক্রি করেছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বহু গভর্নমেন্টের জমি, তার উপর তারা অ্যাভেটার তৈরি করেছে মাংস বিক্রি করবে বলে, চামড়া বিক্রি করবে বলে। বামেরা 52 বাস স্ট্যান্ড হাওড়ায় 52 বাস স্ট্যান্ড কে বিক্রি করেছে? বামেরা বিক্রি করেছে রতন চৌধুরীকে। এখন রতন চৌধুরী তৃণমূলের লোক। শালকিয়া বাজার বামেরা বিক্রি করেছে। কি মুখার্জি যেন, না কি বিমল ভট্টাচার্য না বিমল মুখার্জি ছিল, সে বিক্রি করেছে। করে শালকিয়া বাজার, সেখানে বড় বাড়ি তৈরি হয়েছে রতন চৌধুরী। এখন রতন চৌধুরী তৃণমূলের লোক। আপনাকে লিস্ট দিয়ে যাব শুধু কীভাবে প্রাইভেটাইজ করেছে। আপনারা বলছেন আমরা রেল করেছি, রেলের তো কিছু প্রাইভেটাইজ হয়নি। রেল অর্গানাইজেশন যেরকম আছে, আপনি বলুন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে 3 ভাগে কে ভেঙেছে? বুদ্ধবাবু ভেঙেছে। কেন ভেঙেছেন? না, যাতে নাকি সিএসসির যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ যাতে গভর্নমেন্টের থ্রুতে বিক্রি করা যায়। কারা প্রাইভেটাইজ করেছে? আমি 100টা লিস্ট 2000 থেকে 2000 সাল থেকে আর 2024 বুদ্ধবাবু এবং মমতা ব্যানার্জি আজকের দিনে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন বোর্ড ছাড়া সম্ভবত আর কোনো অর্গানাইজেশন রাখেনি যেই অর্গানাইজেশন গভর্নমেন্টের। সব মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়েছেন। আর এগুলো রেখেছেন কেন? কারণ এগুলোর থ্রুতে গোয়েঙ্কাদের বিদ্যুৎ উনি গ্রামে গিয়ে বিক্রি করছেন। আমার বাইরে আমি দেখছি যে এরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, কিন্তু বিদ্যুৎটা কার থেকে কিনছেন? স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পাচ্ছে 5 টাকা, 50 টাকা পাচ্ছে গোয়েঙ্কা। এগুলো পরে এক সময় আপনি বসবেন, আমি হিসাব দেবো। এদের বলার কোনো মুখ নেই। এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি খুলেছে, কারা খুলেছে? বুদ্ধবাবু খুলেছে, মমতা ব্যানার্জি খুলেছে। আপনারা বলছেন এডুকেশনের প্রাইভেটাইজেশন চান না। পশ্চিমবঙ্গে এতগুলো প্রাইভেট কারা খুলেছে? মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য খুলেছে। তাহলে কী করে আপনারা বলছেন যে আপনারা এডুকেশনের প্রাইভেটাইজেশনের এগেনস্টে? আপনার এই তথ্য দিয়ে একটা কথা মনে পড়লো, তথাগত বাবু কিন্তু একটা খুব ভালো কথা বলেন, সব সময় সংবাদ মাধ্যমকে বলেন যে মমতা হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী, এবং ওই ধারাই বহন করে নিয়ে আসছে, এবং একদম শেষ পেরেকটা যেটা আপনি বললেন পুঁতেছে। মানে আপনার কথাতে উঠে সেই মেধাবী ছাত্রী কি একদম, মানে আমি বলছি পশ্চিমবঙ্গে সরকারের আন্ডারে আজ কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থাই নেই। বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থাকে উনি ডুবিয়ে, যেমন আজকে সারা পৃথিবী যাচ্ছে রিনিউয়াল এনার্জি দিকে। পশ্চিমবঙ্গে একটা রিনিউয়াল এনার্জি কর্পোরেশন আপনারা শুনেছেন, তার হেড ছিলেন মিস্টার গণ চৌধুরী, তিনি ইন্টারন্যাশনাল পুরস্কার পাওয়া লোক। সে অর্গানাইজেশনটাকে মেরে ফেলে দিল আজকে, সে অর্গানাইজেশনটাকে শেষই করে দিল। তাহলে আপনি কী করে সোলার এনার্জি তৈরি করবেন? কী করে আপনি টাইডাল এনার্জি তৈরি করবেন? কী করে আপনি উইন্ড এনার্জি তৈরি করবেন? আমি আপনাকে বলছি এদের নৈতিক দায়িত্ব। আর আমি আবার বলছি, আমরা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করি। ওরাও মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে, ওরাও সেটা প্র্যাকটিস করে। ওদের সঙ্গে আমাদের পার্থক্য হলো, আমরা মুখে বলি যে আমরা এটা বিশ্বাস করি। সারা পৃথিবীতে চাণক্য, একসময় চাণক্য, আপনি যদি চাণক্যের অর্থশাস্ত্র পড়েন, উনিও সেম বলছেন, দেয়ার শুড বি নো গভর্নমেন্ট কন্ট্রোল। আমরা সেই অর্থনীতিতে বিশ্বাস করি। আমাদের এই অর্থনীতি ফলো করে সারা পৃথিবী বড়লোক হয়েছে। যারা আমাদের ফলো করেনি তারা সবাই বিক্রি হয়ে গেছে। তার প্রমাণ রাশিয়া, তার প্রমাণ পূর্ব ইউরোপ। আমাদের বলার ধক আছে যে না আমরা করি, ওদের সেই ধক নেই। নীতি আর নিয়ত, আমাদের নীতিও যা নিয়ততা, আমরা বুক ঠুকে বলি যে আমরা এই কাজটা করেছি। ওরা কাজটা করে কিন্তু বুক ঠুকে বলার ক্ষমতা নেই, কারণ সততার অভাব। অসংখ্য ধন্যবাদ সুমিত্রবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।